নমস্কার, ওয়েলকাম টু আনলিমিটেড উইকেন্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি চলে এসেছি একটা একদম অফবিট অজানা একটা নদী সৈকত বা একটা অজানা একটা নদী পার। এই স্পটটা আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি, কারণ এই স্পটটা এতটাই সুন্দর, এতটাই মনোরম, এতটাই নির্জন যে এত সুন্দর স্পট এই অঞ্চলে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিশ্চিন্দপুর থেকে কিছুটা ভিতরের দিকে। নিশ্চিন্দপুর স্টেশন থেকে আপনার এটা পড়ছে লক্ষ্মীপুর বিচ। এই লক্ষ্মীপুর বিচের এই যে অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এই অংশটা একদম অসাধারণ ভিউ। এবং ডায়মন্ড হারবারের ছোটো নদী পাড় থেকে শুরু করে বেশ অনেক ছোট স্পট আছে যেখানে আপনারা অনায়াসে গিয়ে টাইম স্পেন্ড করেন। তো আমার যতদূর মনে হচ্ছে যে এই মুহূর্তে যে স্পটে আমি দাঁড়িয়ে আছি, লক্ষ্মীপুর নদী তীরবর্তী এলাকা, এখানকার যে সৌন্দর্য, এখানকার যে শান্তি, এখানকার যে প্রকৃতির যে সৌন্দর্যটা, আমার যেটা মনে হচ্ছে যে আর যতগুলো স্পট আপনি মেনশান করলাম তার থেকে এটা আরও অনেকটা বেটার। আমি জানি না কেন এখানে আসে না এখানে পর্যটক, বাট হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা আসেন তাহলে আপনারা নিরাশ হবেন না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানকার মানুষের জীবনযাপন থেকে শুরু করে এখানকার প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য সব কিছু এই ভিডিওতে আমি কভার করব। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নদী বলে চলছি আমি, থামবো না রে কভু, পাহাড় বন মাঠ পেরিয়ে গান গায়ে নব নব। পাড় ভাঙে পাড় গড়ে বয়ে চলে অনন্ত, জীবনেরই প্রতিচ্ছবি বয়ে চলে অবিরত। কখনো শান্ত, কখনো রৌদ্র, কখনো উদার হাসি, নদীর মতো চলার পথে বাধা আসবেই আসি। নদী বলে থামিস না রে, সামনে অনেক পথ, জীবনও তাই নদীর মতো এগিয়ে চলাই রথ। এটা হচ্ছে হুগলি নদী। এই হুগলি নদীর ঠিক ওই প্রান্তে যেটা দেখতে পাচ্ছেন, একটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন, ওই আইল্যান্ডটার নাম হচ্ছে ঘোড়ামারা। এই ঘোড়ামারা আইল্যান্ডটা প্রায় অলমোস্ট 70-80% সমুদ্রের তলায় চলে গেছে। তো যেটুকু অংশ পড়ে আছে সেইটুকু নিয়ে একটা ব্লগ আছে, অলরেডি করেছি। তো আপনারা পারলে সেটা দেখে আসবেন, ভালো লাগবে। সেখানকার মানুষের জীবনযাপন কেমনভাবে করছে বা কীভাবে ভাঙছে, তো সেই পরিস্থিতিটাকে আপনারাও কিছুটা হলেও আপনারা ফিল করতে পারবেন। উইকেন্ডের যে কোনো একটা দিনে আপনারা চলে আসতে পারেন, এখানে এসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। নিরিবিলি নির্জন এলাকা, সমুদ্রের এই নদীর জলের শব্দ আর আশেপাশে মানুষের গুঞ্জন, এই মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। এছাড়াও এখানকার মানুষের তারা প্রায় সারাদিনই মাছ ধরা, জাল ছাড়া, মাছ ছাড়ানো এবং নৌকা নিয়ে সারাদিনই তারা মাছ ধরার জন্য মাঝ নদীতে বা মাঝ সমুদ্রে তারা পাড়ি দেয়। তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি চলে এসেছি মধুসূদনপুর, যেটি লক্ষ্মীপুর বিচের মধ্যে একটা গ্রামের মধ্যে অন্যতম একটি গ্রাম। তো আশা করি ভিডিওটির মধ্যে আপনারা অনেক কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন। এই দেখুন চারিপাশটা কত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য। দেখুন নদীর যে পাশে যে সুন্দর জায়গাটা, দেখুন সুন্দর ঘাস, সবুজ ঘাস, সামনেই ছোট ডিঙি নৌকা। এবারে যখন জোয়ার আসবে এই ডিঙি নৌকাগুলো মাছ ধরতে আবার নদীতে পাড়ি দেবে। আর এই দেখুন ভাইয়েরা জাল তুলছে, এই জালগুলো দিয়েই মাছ ধরা হয়।
এই দেখুন ভাইয়েরা সব জাল তুলছে, জাল শুকর দিয়েছিল, এবার জালটা এখন তোলার সময়। এই দেখুন সুন্দর করে জালগুলো তুলে এখানে সুন্দর করে গুড়িয়ে রেখেছে। ধরুন এইগুলো গুড়িয়ে নিয়েছে, এবার এগুলো নিয়ে নৌকাতে রাখা হবে। যখন নদীতে যাবে, মাঝ নদীতে গিয়ে আবার এগুলোকে, ভাই এগুলো মাঝ নদীতে গিয়ে হয় না? মাঝ নদী, সমুদ্রে, গভীর সমুদ্রে মাছ ধরা। ও এই ছোট ছোট নৌকা নিয়েও সমুদ্রে যাওয়া যায়? হ্যাঁ, সমুদ্রে যাওয়া যায়। আচ্ছা, না আমি ভাবলাম ওই বড় নৌকা যেটা ওইটা যায়। ওগুলো বাংলাদেশ যাওয়া, এগুলো আমাদের মানে তোমার বকখালি। আচ্ছা, বকখালি পর্যন্ত, তাই তো? এগুলো এটাতে কি কি মাছ পড়ে? এতে ইলিশ মাছ পড়ে। ইলিশ পড়বে? শুধু ইলিশ, কমপ্লেট, চাইনিজ, ভোলা, বড় বড় নড়ে ভোলা। বাহ, এখানে এই ভাইটা বলছে এখানে ইলিশ পড়বে, ভোলা পড়বে, পমফ্রেট পড়বে। সমুদ্রের মোটামুটি এই যে দারুণ সুন্দর এখানকার জীবনযাপন। এখানে এরা এই নদীতে মাছ ধরতে যায়। তো এই দেখুন সুন্দর, কি সুন্দর, এই দেখুন পাথর, ছোট 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 পাথর বিছানা ছিল। অ্যাকচুয়ালি যেটা আমার দেখে মনে হচ্ছে এই জায়গাতে আগে এটাই ছিল, এই নদীর এইটা বাঁধ ছিল একটা সময়। তা সেটার একটাই কারণ, যে এটাই প্রমাণ যে এই যে পাথরগুলো তখন বাঁধ তৈরি করার জন্য এই পাথরগুলো এখানে ফেলা হয়েছিল। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো তখন ফেলা হয়েছিল, তো সেই জন্য এটা এখানে এইভাবে রাখা আছে। তো আর সামনেই দেখতে পাচ্ছেন ওই যে একটা বাঁধ, তো ওই পর্যন্ত এখন ভেঙে গেছে। কোনো একটা সময় যখন খুব জোয়ার হয়েছিল, বা যখন জোয়ারের জল এই জায়গাটা এসেছিলো, তো ওই যে অংশগুলো, দূরের ওই অংশগুলো ভেঙে ভেঙে গিয়েছে সব। মানে একটা সময় ছিল এটা পাড় ছিল, তো এই জায়গাটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে তার অবশিষ্ট অংশটা পড়ে আছে। তো আপাতত এই পরিস্থিতি। আর দূরে আরও অনেক দূরে ওখানে প্রচুর সংখ্যায় নৌকা আছে মাছ ধরার জন্য, সারি সারি করে রাখা আছে। আর এই দেখুন কি চমৎকার দৃশ্য দেখুন। এই দেখুন এই জেলে ভাইরা এখানে নদীতে বা সমুদ্রে যাওয়ার জন্য নেটগুলোকে ঘুরাচ্ছে, জালগুলোকে ঘুরিয়ে রাখছে। এবং তার সামনেই দেখুন সুন্দর প্রকৃতির একটা সুন্দর হাওয়া বইছে, খুব সুন্দর একটা হাওয়া বইছে। আর তারপরে দেখুন দেখুন জাল, দেখুন প্রচুর সংখ্যায় জাল বিছে আছে, প্রচুর সংখ্যায় জাল দেখুন। এই দেখুন প্রচুর সংখ্যায় জাল বিছিয়ে আছে, তো এই জালগুলো এখান থেকে তুলছে। আর এই দেখুন সামনেই একটা নৌকা, বোধহয় এই নৌকাতেই তোলা হবে। প্রচুর সংখ্যায় জাল রোল করে তুলছে। এই দেখুন এইভাবে সব ভেঙে গিয়েছিল একটা সময়, এইভাবে আস্তে আস্তে ভেঙে যায়, নদীর স্রোতে এইভাবে ভেঙে যায়, ভেঙে আবার বাঁধ ভেঙে গিয়ে আবার পুনরায় নতুন করে বাঁধ তৈরি করতে হয়। এই যাতে পুরোপুরিভাবে আবার এই জিনিসগুলো যাতে ভেঙে না যায়, তার জন্য এই পাথরগুলো ফেলা আছে। এই পাথরগুলো ফেলার একটাই কারণ, এই যে অংশটুকু আছে, যে মাটি পোর্শনটা যেটা আমি হেঁটে যাচ্ছি সবুজ হয়ে আছে এই ঘাসটা, এই জায়গাটা যেন আর বেশি ভাঙে, সেই জন্য চারিদিকটা দেখুন শুধু পাথর আর পাথর দিয়ে চারিদিকটা বেষ্টনী দেওয়া আছে। আর এই দেখুন নদীতে এখন জোয়ার আসছে বোধহয়, জোয়ারের জলের হালকা ছোট ছোট স্রোতের আওয়াজ আসছে, ভীষণ সুন্দর। এখানে যখন নামবেন একটু হালকা দেখে শুনে নামবেন, অনায়াসে চলে যাওয়া যাচ্ছে, এখানে কোনো অসুবিধা হচ্ছে না। পাথরগুলো বেশ ভারী এবং শক্ত। এই দেখুন আমি একদম চলে এসেছি নদীর কাছেই, একদম পৌঁছে গেছি। দেখুন এই দেখুন চলে এসেছি এখানে, এই দেখুন এই নদী বরাবর হাঁটতে হাঁটতে বেশ কিছু জিনিস, তার মধ্যে একটা জিনিস
চোখে পড়লো। এইটা না একটু অদ্ভুত লাগলো, মানে এরকম নৌকা আমি আজও পর্যন্ত দেখিনি। এটা নৌকা ঠিক না, এটা ডিঙি টাইপের, ফোম টোম দিয়ে তৈরি করেছে। এই সামনেই এটা ফোম টোম দিয়ে সুন্দর করে করেছে, কত সুন্দর করে করেছে দেখুন। নিচের অংশে ফোম আছে, ঠিক আছে, এই দেখুন এখান থেকে দেখতে হবে, ফোম দিয়ে সুন্দর করে করেছে। উপরটা দেখুন, উপরটা কাঠ দিয়ে কত সুন্দর করে তৈরি করা স্ট্রাকচারটা, বেশ দারুণ, খুবই সুন্দর লাগলো। আমি যে ছোট ছোট ডিঙি টাইপের নৌকাও এটাকে বলা যায় না, যেটার কথা আপনাদেরকে বলছিলাম, এই দেখুন আমার সামনেই উনি এক জেলে উনি জাল ফেলছে। তো এখানে আরেকটা দেখতে পাবেন, এখানে বেশ কিছু ঘন ঘন আপনারা দেখতে পাবেন, এখানে এই জাল ফেলছে। এটা কিন্তু নৌকা না, এটা ছোট ছোট ডিঙি টাইপের, তো এটা নৌকা না। তো এইটার মাধ্যমে এই নদীর উপরে ভেসে এনারা কিন্তু মাছ ধরার চেষ্টা করছেন। সত্যি এটা খুবই একটা সুন্দর দৃশ্য। আমি অন্যান্য অনেক জায়গায় গিয়েছি, অনেক ছোটোখাটো আশেপাশে যতগুলো নদী তীরবর্তী অঞ্চল আছে, বাট এখানে এসে এই জিনিসটা চোখে পড়লো। এই জিনিসটা বেশ ভালো, বেশ সুন্দর লাগলো। এই দেখুন কত সুন্দরভাবে এই দাদারা এখানে মাছ ধরছে দেখুন। এখন স্রোত নেই নদীতে, জোয়ার নেই, ভাটা, জলের বেগ নেই সেভাবে। যদি সেরকম জলের বেগ থাকতো তাহলে ওই যে দেখতে পাচ্ছেন যে বাঁধ, অত দূর পর্যন্ত জল পৌঁছে যেত। তো নেই, সেই পরিস্থিতিটাও নেই, এরকম ব্যাপারটা নেই এখানে। এই দেখুন এই যেটা দেখছেন এইটা মিন ধরে এখান থেকে, এটা মাছ না, ছোট বাগদা চিংড়ির চারা ধরে এখানে। তো এখানে মিন টিন ধরা হয়। এই দেখুন কত সুন্দর, দেখুন নদীর উপকূলটা কি দারুণ লাগছে। সামনে একটা বিশাল বড় একটা নৌকা। এই নৌকাটা দেখে যেটা মনে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ ধরা হয়, অনেক বড় জাল থাকে এবং অনেকগুলো মানুষ ওখানে যায় সমুদ্রে মাছ ধরার জন্য। তো দেখে সেরকমই মনে হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এই দেখুন এইদিকে এই মানুষগুলো জাল ছাড়াচ্ছে, আর এখানে দুটো নৌকো রাখা আছে, খুব সুন্দর লাগছে, ছোট ডিঙি নৌকো। এই দেখুন চলে এসেছে একদম নৌকা, খুব কাছে চলে এসেছে। কি ভীষণ বড় নৌকাটা দেখুন। আর এই দেখুন এইটা না কাঠের পাটাতন, তো এইটার উপর দিয়ে ব্যালেন্সে উঠতে হয়। এই দেখুন কি বড় নৌকা, দেখুন কি ভীষণ বড় নৌকা। এটা মাছ ধরার নৌকা? হ্যাঁ, ও আচ্ছা ইট, আচ্ছা। ও আচ্ছা, আমি ভাবছিলাম মাছ টাছ ধরার জন্য এটা যায়। আচ্ছা, ইট ধরার জন্য। ও অনেক বড় নৌকা। কত হাজার ইট ধরে? 35,000? ওরে বাবা, 35,000 ইট ধরে, জাস্ট ভাবুন। এই ইটটা কোথায়, মানে কোথায় যায়? ঘোড়ামারা দ্বীপে? বসিরহাট, আচ্ছা বসিরহাট। এই নৌকাটা বসিরহাট থেকে এসেছে। তো এখানে 35,000 ইট ক্যাপাসিটি, জাস্ট ভাবুন। 3,000-এ এক গাড়ি হয়, একটা লরি 3,000 ইট ধরে, সেখানে 35,000 ইট ধরছে। মানে এই দেখুন, যেটা আপনাদেরকে বলছিলাম, কিভাবে নামছে দেখুন, কতটা রিস্ক নিয়ে। যেটা যতটা সহজ বলে মনে হচ্ছে অতটা সহজ নয়, এখান থেকে নামা ওঠাটা ভীষণ চ্যালেঞ্জিং। তো এরকম একবার আমি নৌকায় উঠতে গিয়ে খুব প্রবলেমে পড়েছিলাম, ব্যালেন্স পাচ্ছিলাম না। তো লক্ষ্মীপুর বিচ যাওয়ার রাস্তায়, মানে ওদিক থেকে একটা রাস্তা গিয়েছিলো, সেখান থেকে গিয়ে ওখানে একটা রুরাল এরিয়াতে পৌঁছেছিলাম, নদীর পাড়ে। তো নদীর বেশ প্রাকৃতিক সৌন্দর্যটা দেখছিলাম। বাট আরেকটা রাস্তা, যেটা আরেকটা ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গিয়েছিলো, তো সেই রাস্তাটা আসার পরে একটা ঐতিহাসিক জিনিস, একটা খুবই প্রাচীন একটা জিনিস চোখে পড়লো। এটা আপনি প্রায় 100 বছর পুরনো বলতে পারেন।
বা তার থেকে বেশি হতে পারে। আমার পিছনে যে লাইট হাউসটা দেখতে পাচ্ছেন, এটার ভীষণ বড় একটা উপযোগী কাজ ছিল একটা সময়, যখন জিপিএস ছিল না, যখন টেকনোলজি এত উন্নত হয়নি। তো তখন এই লাইট হাউসটাই ছিল বিভিন্ন বড় বড় জাহাজ বা কার্গো শিপ, যে সমস্ত বা বড় বড় ফিশিং বোটের, এটা তার নেভিগেশন মানে তার দিক নির্ণয় করার একটা সবচেয়ে বড় মাধ্যম ছিল। তো এই লাইট হাউসের মাধ্যমে তারা এখানকার জায়গার, এখানকার কর্নারিং বা এখানকার পরিস্থিতিটা, বা এই যে লাইট হাউসটা এখানে রেখে তারা এটা বুঝতে পারে যে এখানকার ডেপথ কতটা, বা এইটা এই পর্যন্ত এন্ড হয়েছে। তো এই লাইট হাউসটা স্পেশালি বেশিরভাগ ইউজ হতো ফগ এরিয়া, বা যখন ডেন্স ফগ হতো তখন, যখন ভিজিবিলিটি কম হয়, তখন লাইট হাউসটা খুব খুব উপযোগী। তো আজকের দিনে দাঁড়িয়ে এই লাইট হাউসের কোনো সেরকম নেই, তার ইউসেজটা নেই বা তার ব্যবহারটা কমে গেছে, নেই বললেই চলে। কারণ বর্তমান যুগে অনেক টেকনোলজি জামানা, তো সেই জন্য জিপিএস ব্যবহার করে প্রায় প্রতিটা বোটে, ছোট থেকে বড় থেকে বিভিন্ন কার্গো শিপে তো আছে জিপিএস ইউজ করে। তো যার জন্য এই লাইট হাউসগুলো আজকের দিনে দাঁড়িয়ে অতটাও প্রয়োজন হয়নি। তাই প্রায় বছরের পর বছর, শতকের পর শতক, দশকের পর দশক এগুলো এইভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিশাল, কি ভীষণ বড় একটা ফিশিং বোর্ড। তো এই ফিশিং বোর্ডে করে মাঝ সমুদ্রে পাড়ি দেন। তো প্রায় 7 দিন 10 দিন করে মানুষ ফিশিং বোর্ডে করে মাছ ধরতে চলে যান, সমুদ্রের মাঝে পৌঁছে যান। কি দেখুন, আমরা যেটা দেখি যে বোটগুলো, সেটা ছোট বড় যে বোটই বলুন না কেন, তার হয়তো 20% কি 30% যেটা জলের উপরে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কতটা অংশ জলের নিচে থাকে সেটা আপনারা ওই যে নিচে যে আলকাতরা মারা ব্ল্যাক কালারের যে পোর্শন দেখতে পাচ্ছেন, ঠিক এতটা জলের নিচে থাকে। ঠিক এই এত বড় অংশ জলের নিচে থাকে। তো আর এই যে রেড পোর্শনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা জলের উপরই ভাগে থাকে। তো দেখুন কাছিগুলো দেখুন, কি মোটা মোটা কাছি দিয়ে নোঙর করা, ভীষণ মোটা মোটা কাছি দিয়ে নোঙর করতে হয়, কারণ এত বড় বোটটাকে কন্ট্রোল করার জন্য এইগুলো প্রয়োজন। আর এই দেখুন সামনেই দেখুন গরু চড়ছে, এরাও এখানে চড়ছে দড়িতে। দেখুন দড়িতে নিজেদেরকে গা ঘষছে, দড়িতে জড়িয়ে যায়নি, জড়িয়ে গা ঘষছে। এই দেখুন বেরিয়ে গেল, হয়তো আমি আসছি এটা দেখে ও চলে গেল। এই দেখুন আরেকজন দেখুন গায়ে এই দড়িতে গা ঘষছে। এই দেখুন গা ঘষতে ঘষতে গা আবার কেটেও গেছে এখানে। এই দেখুন দেখতে পাচ্ছেন কি জানি না, এখানে কেটেও গেছে। তো গায়ে হয়তো কিছু পোকা টোকা হয়েছে সেই জন্য হয়তো, বাট দেখুন হয়তো আরাম পাচ্ছে, বাট এর মাধ্যমে কি হচ্ছে, ওর শরীরটা কেটে যাচ্ছে। এই দেখুন এই একটা দেখুন, এই একটা ডাব গাছ, ডাব গাছে দেখুন ডাব হয়েছে। এই দেখুন, এই দেখুন ডাব গাছে দেখুন ডাবও হয়েছে, প্রচুর পরিমাণে ডাব হয়নি যদিও, বাট বেশ অনেক ডাব হয়েছে, 2, 4, 6, 8, 10টা, প্রচুর নাই হোক বেশ কিছু ডাব হয়েছে, 15-20টা মতো সামথিং এরকম ডাব হয়েছে। আর গাছটা দেখুন কি দারুণ লাগছে, কি অসাধারণ লাগছে দেখুন গাছের ভিউটা দেখুন। জাস্ট এই দেখুন গাছটা এই অংশটা ভেঙে গেছে, কি দারুণ লাগছে দেখুন। জোয়ারের জলে এই গাছটার গোড়াটা পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে, পুরোপুরি বেরিয়ে গেছে। দেখুন একটা নারকেল গাছকে আমরা যখন দেখি, তার উপরিভাগটা দেখি, তার তলাতে কত পরিমাণ শিকড় থাকে, কতটা অঞ্চল জুড়ে এবং কতটা বড় বড় শিকড় থাকে। জাস্ট দেখুন প্রায় 5 থেকে 6 ফুট নিচে এরা শিকড় এদের থাকে, বা আরও বেশি যেটা চওড়াভাবে আছে। আর এই দেখুন উপরটা দেখুন, এই দেখুন এই ডাব গাছটার উপরটা জাস্ট দেখুন, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। আর ডাব গাছের পিছনে আমার বন্ধুটা বসে আছে, ঠিক আছে, রেস্ট নিচ্ছে। ও একটু এই নীরবতাটা, এই নদীর এই শান্তি পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করছে। চলুন একটু আমার বন্ধুর সাথে কথা বলে নিই যে এই
নদীর তীরবর্তী অঞ্চলটা বা এই বিচটা সম্পর্কে তার কেমন লাগলো, কেমন লাগছে? কেমন লাগছে যদি বলি, প্রথম কথা মানে অসম্ভব সুন্দর এই জায়গাটা। চারিদিকে দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত যে সবুজ ঘাসে মোড়া এই যে জায়গাটা, কি বলবো, এখানে 5 মিনিট 10 মিনিট বসলে এই জায়গার যে সৌন্দর্য সেটা ফিল করা যায় না। মনে হয় ঘন্টার পর ঘন্টা এই সমস্ত জায়গাগুলোতে বসে একটু সময় কাটাই। এত রোদের মধ্যে এখানে যেহেতু বেশ কিছু গাছ রয়েছে, তো সেই জন্য সত্যিই খুবই সুন্দর লাগছে। আমি বসে বসে, ও তো ব্লগ করছিল এতক্ষণ, তো আমি বসে বসে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে জাস্ট উপভোগ করছি। মানে কি বলবো, কিছু জিনিস, কিছু সৌন্দর্য হয়তো ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা সুন্দর হয়, তো তার মধ্যে এই জায়গাটা ঠিক সেরকমই একটি জায়গা যার সমস্ত সৌন্দর্যকে কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। তো বসে বসে তাই ফিল করছি। আর আপনারাও হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন জায়গাটা সত্যিই কতটা সুন্দর, বা চন্দন সেটাকে বর্ণনা করেছে। আমরা তো অনেক ছোটোখাটো কম বেশি নদীর পাড়ের অনেক ভিডিও করেছি, অনেক ব্লগ করেছি, সেই তার সাথে যদি তুলনা করা যায় এইটা কতটা সুন্দর। এবং এখানে তো দেখতে পাচ্ছি পর্যটক নেই, মানে পর্যটক নেই মানে নেই, তো Zero. এই বিষয়ে কি মতামত? সত্যি বলতে এখনও পর্যন্ত আমরা যে কটা নদীর ধারে যে সমস্ত জায়গাগুলোকে আমরা এক্সপ্লোর করেছি, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়েছে এখনও পর্যন্ত। ইভেন আমরাও জানতাম যে এত সুন্দর একটা স্পট এখানে রয়েছে, আর জানি না এখানে কোনো রকম এটাতে মানুষদের আনাগোনা আছে কিনা বা ট্যুরিস্টদের আনাগোনা আছে কিনা সেটা But আমার তো মনে জানা হচ্ছে নেই। না। একেবারেই দেখতে পাচ্ছেন পুরো জায়গাটাই কিন্তু একটাও লোকের আনাগোনাই নেই, মানে কি বলবো। তবে যদি আমরা অবশ্যই আপনাদেরকে এই লোকেশানটা শেয়ার করে দেব, আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন এই রকম একটা সুন্দর যে সমুদ্র সৈকত। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, কি অসাধারণ একটা জায়গা, কি অসাধারণ। এটা সমুদ্র উপকূলবর্তী না, এটা নদী উপকূলবর্তী পুরোপুরিও বলে না, সমুদ্র আর নদী উপকূলবর্তীর এলাকার ঠিক মিডল সিচুয়েশানটাকে যেটাকে বলা হয়। তো আপনারা যদি সার্চ করে দেখতে পারবেন যে এটা পুরোপুরি সমুদ্রও না, এটা আবার পুরোপুরি নদীও না। নদী আর সমুদ্রের সংযোগস্থলে এই লক্ষ্মীপুর বীচটা অবস্থিত। তো আপনারা অবশ্যই করে আসবেন, বারবার করে বলছি আপনারা আসবেন। এখানকার এলে আর্থিক সামাজিক এখানে শ্রীবৃদ্ধি হবে, তো আপনারা অবশ্যই করে এখানে এসে ঘুরে যাবেন। ততক্ষণের জন্য আপাতত ব্লগটা এখানেই স্টপ করলাম। লক্ষ্মীপুরের এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এই আমরা ফিরে চললাম, অনেকটা সময় এখানে স্পেন্ড করলাম। অসাধারণ একটা জায়গা, ভীষণই ভীষণই সুন্দর একটা মনোরম পরিবেশ। এই পরিবেশকে পিছনে ফেলে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।